জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন করে পরিকল্পনা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে ভোটার হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করার আগে সার্কিট হাউসে একথা জানান তিনি। এ সময় একদিনে স্থানীয় সব নির্বাচন করা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টার রোডম্যাপ অনুসারে জাতীয় নির্বাচনের কাজ করছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে জাতীয় পরিচয়পত্র সংশোধনে আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন তিনি। প্রবাসী ভোটার অন্তর্ভুক্তির বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রথম বছরে সম্ভব না হলেও পর্যায়ক্রমে সব প্রবাসীদের ভোটার তালিকায় আনা হবে। 495টা আর আমাদের ইউনিয়ন পরিষদ হচ্ছে 4595টা। এই সবগুলো নির্বাচন একদিনে করার যে এটা একটা আমাদের জন্য আদৌ গ্রহণযোগ্য একটা সুপারিশ নয়, এটা বাস্তবায়নযোগ্য নয়। ইসি এটাকে কোনো বাস্তবায়নযোগ্য পরামর্শ বলে মনে করে না। 16ই ডিসেম্বরের ভাষণে মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, জাতীয় নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে যে বক্তব্য দিয়েছেন, সেটা মাথায় রেখে ইসি কাজ করছে। আমরা আমাদের সেই কাজ চালিয়ে যাচ্ছি আর ওনার বক্তব্য অনুযায়ী যাতে আমরা নির্বাচন করতে পারি সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। খুব দ্রুত একটি নির্বাচনী রোডম্যাপ আসবে যা বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে। একই সঙ্গে বিনিয়োগ আরও বাড়বে বলে আশাবাদ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে রাজধানীতে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক ব্যাংকিং রেমিটেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন যে সম্প্রতি এয়ারপোর্টে প্রবাসীদের হয়রানি করা হয়েছে, যা দুঃখজনক। যারা হয়রানি করেছেন তাদেরকে দ্রুত শাস্তির আওতায় আনা হবে বলেও জানান তিনি। রাজনৈতিক একটা অনিশ্চয়তা যখন দেখেন কেউ, তখন সেখানে কিন্তু ইনভেস্ট করতে আসতে চান না সহজে কেউ। কাজে এটা আমাদের জন্য একটা কঠিন কাজ সামনে, এবং আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে, তখন সহজে আস্থা ফিরে আসবে আমাদের যে বিদেশি বিনিয়োগকারীরা আছেন, ইনক্লুডিং এনআরবিরাও যাদের ব্যক্তিগত টাকা ইনভেস্ট করবেন, তারা এনআরবি হলেও কিন্তু তারা ঝট করে এখানে আসবেন না নিশ্চয়তা না দেখলে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার দিকে ধাবিত হচ্ছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নতুন করে ভ্যাট বাড়ানো মানুষের জন্য কষ্টকর হবে। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নতুন পাঠ্য বইয়ে যেসব জায়গায় আওয়ামী বন্দনা করা হয়েছে তা দ্রুত সংশোধন করতে হবে। তারাই পাঠ্য বইয়ে সর্বাগ্রে আওয়ামী লীগের শ্রেষ্ঠত্ব, স্তুতি, বন্দনা আর বিএনপি সেনা ছাউনিতে জন্ম বলে হেয় প্রতিপন্ন ও বিতর্কিত করার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মগজ ধোলাইয়ের প্রকল্প বাস্তবায়ন করতে চাচ্ছে। আবারও যে বই ছাপা হয়েছে সেখানে পৌরনীতি এবং একটি পৌরনীতি ও নাগরিকতা বলে একটি বইয়ের সেখানে এই কথাগুলি সন্নিবেশিত করা হয়েছে। তাহলে এটা কার সরকার? এই সরকার কাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে? ছাত্র জনতাকে বাদ দিয়ে ছলচাতুরি করে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সকালে রাজধানীর মোহাম্মদপুরে জুলাই ঘোষণাপত্রে শ্রমজীবী মানুষের মান ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে রিকশা চালকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। রিকশা শ্রমিকদের প্রতিনিধিরা রিকশার জন্য আলাদা লেন, ছিনতাই, চাঁদাবাজি বন্ধ সহ নানা সমস্যার কথা তুলে ধরেন। এ সময় নাগরিক কমিটির আহ্বায়ক আরও বলেন, কোনো রাজনৈতিক দল ছলচাতুরি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে তা সফল হতে দেওয়া হবে না। শেখ হাসিনাকে যে জন্য পালিয়ে যেতে হয়েছে, রাষ্ট্রযন্ত্র সে পর্যায়ে নিয়ে যাওয়া হয়, তবে ছাত্র জনতা আবারও রক্ত দিতে প্রস্তুত বলেও হুঁশিয়ারি করেন নাসির উদ্দিন পাটোয়ারি। সরকার বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে গড়িমসি করছে মন্তব্য করে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, 15 জানুয়ারির মধ্যে সরকারকে ঘোষণাপত্র দিতে হবে। সংবিধানের মাধ্যমে শ্রমিক শ্রেণীর রাজনীতি প্রতিষ্ঠা করতে হলে একটি গণপরিষদের নির্বাচন আমরা চাই। যে গণপরিষদের নির্বাচনে যারা খেটে খাওয়া শ্রমিক রয়েছে তাদের কথাগুলো আমরা চাই। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আমরা শ্রমিক শ্রেণীর যে রাজনীতি রয়েছে সেগুলোকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা সরকারকে আহ্বান জানাবো, দ্রুত বিচারের উদ্যোগ নিন। কোন রাজনৈতিক চাপ আপনারা অনুভব করবেন না।
ছাত্র জনতা এখনো আপনাদের সাথে রয়েছে। আগামী 3 বছরের জন্য এবি পার্টির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান মঞ্জু ও জেনারেল সেক্রেটারি হয়েছেন আসাদুজ্জামান ফুয়াদ। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে দলটির প্রথম কাউন্সিলে সদস্যদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন। এর আগে শুক্রবার সারা দেশ থেকে আসা কাউন্সিলররা সশরীর ও অনলাইনের মাধ্যমে ভোট দেন। এবি পার্টির চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রায় 2800 কাউন্সিলরের ভোটে 3 জনের মধ্যে 2 জন নির্বাচিত হন। দ্রুত জাতীয় নির্বাচন হলে জনগণ শক্তিশালী হবে এবং দেশের সংকট দূর হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে একথা বলেন তিনি। এ সময় ফখরুল আরও বলেন যে জাতীয় ঐক্যে কিছু মানুষ ফাটল ধরানোর চেষ্টা করছে, তারা সফল হবে না। সমস্ত প্রভোকেশনের পরেও আমরা যেন আমাদের সিদ্ধান্তে অটল থাকি। আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই, আমরা বৈষম্য দূর করতে চাই, আমরা বাংলাদেশের সেই আমাদের তরুণদেরকে তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। এখানে আমাদের কোনো বিভেদ নেই, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের দেশেরই কিছু মানুষ তারা আজকে বিভিন্নভাবে এই ঐক্যে তারা কিছু ফাটল ধরানোর চেষ্টা করছেন। চট্টগ্রাম ইপিজেটে 2টি কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষে অন্তত 19 জন আহত হয়েছে। সকাল 10:30টার দিকে জেএমএস ও মেরিমো পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ হয়। এ সময় শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার পাশাপাশি কারখানা ও গাড়ি ভাঙচুর করা হয়। এতে আহত হন অন্তত 19 জন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রায় 1 ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গেল বুধবার বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনের নামে জেএমএস-এর শ্রমিকরা পরে কারখানার মালিকপক্ষ দাবি মেনে নিল। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেরিমো কারখানার শ্রমিকদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। এর প্রেক্ষিতে আজ সকালে ইপিজেটের প্রধান ফটক আটকে 2 কারখানার শ্রমিকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। ঢাকা সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ইজি বাইক সংঘর্ষে 2 নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরও 3 জন। সকালে মহাসড়কের দরগা গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়, নিহত শ্রমিকরা বাদশা কোম্পানির পায়োনিয়র ডেনিম কারখানার শ্রমিক। ইজি বাইকে চড়ে তারা কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক ইজি বাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারী শ্রমিক নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আরও একজনের মৃত্যু হয়। ঘটনার পর কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। আন্তর্জাতিক প্রসঙ্গ, কিছুতেই বাগে আনা যাচ্ছে না যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল। আগুনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 11 জনে। প্যালিসেডস ইটন সহ এখনও 5 এলাকায় জ্বলছে আগুন। পুড়ে ছাই হয়েছে প্রায় 40,000 একর এলাকা ও 10,000-এর বেশি স্থাপনা। লস অ্যাঞ্জেলেসকে যুদ্ধক্ষেত্রের সঙ্গে তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা থেকে বিধ্বস্ত এলাকাগুলোতে ফের জারি রয়েছে নৈশ কারফিউ। লুটপাট ঠেকাতে টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনীর 200 শতাধিক সদস্য। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, যে কোনো মুহূর্তে আবারও তীব্র বাতাস শুরু হতে পারে। দাবানল পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় তাই এখনও জারি রয়েছে লাল সতর্কতা। এদিকে আগুন নেভাতে পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন ক্যালিফোর্নিয়া গভর্নর। মঙ্গলবার থেকে শুরু হওয়া দাবানল, কেনেথ, হার্স্ট ও লিডিয়ায় 35 থেকে 75% আগুন নিয়ন্ত্রণে এসেছে। চারদিকে আগুনে বিধ্বস্ত প্রায় প্যালিসেডসে মাত্র 8% এবং ইটনে 3% আগুন নেভানো সম্ভব হয়েছে। গাজায় গণহত্যায় প্রকৃত নিহতের সংখ্যা প্রকাশিত পরিসংখ্যানের তুলনায় 40 গুণ বেশি। এমন প্রতিবেদন প্রকাশ করেছে মেডিকেল জার্নাল ল্যান্সেট।
গবেষণা প্রতিবেদন বলছে যে গেল বছরের জুন নাগাদ এই সংখ্যা 64,000-এর বেশি ছিল। এর মধ্যে 59% ছিল নারী ও শিশু। তবে এই সংখ্যার মধ্যে নেই ফিলিস্তিন যোদ্ধা ও হতাহতের সংখ্যা। ফিলিস্তিন স্বাস্থ্য অধিদপ্তর বলছে গাজায় আগ্রাসনে উপত্যকার 23 লাখ মানুষের মধ্যে 46,000-এর মৃত্যু হয়েছে। তবে আন্তর্জাতিক কোনো গণমাধ্যমের পক্ষে যাচাই করা সম্ভব নয় ঠিক কতজনের এই আগ্রাসনে প্রাণ গেছে, কারণ গাজায় কোনো বিদেশি সাংবাদিক কাজ করতে দেয়া হচ্ছে না। ল্যান্সেট বলছে গাজায় প্রকৃত মৃতের সংখ্যা হতে পারে 55,000 থেকে 78,000 পর্যন্ত, যা গাজার মোট জনসংখ্যার 2.3%। যুক্তরাষ্ট্রের শাস্তিমূলক পদক্ষেপের মধ্যেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিলেন নিকোলাস মাদুরো। প্রেসিডেন্ট পদ থেকে সরে যাওয়ার জন্য আন্তর্জাতিক চাপ এবং তাকে গ্রেপ্তারে যুক্তরাষ্ট্র পুরস্কারের অঙ্ক বাড়িয়ে $25 মিলিয়ন করা সত্ত্বেও শুক্রবার শপথ নেন তিনি। 2013 সাল থেকে নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। গত বছরের জুলাইয়ে নির্বাচনে মাদুরো বিজয়ী হলেও গ্রহণযোগ্য ভোট হয়নি বলে অভিযোগ করে আসছে পশ্চিমারা। তাই নতুন করে কড়াকড়ি সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিউসদাদো কাবেলোকেও গ্রেপ্তার করেছে। $15 মিলিয়ন পুরস্কার ও 8 কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রশাসন। এছাড়া দেশটির জ্বালানি খাতে নতুন অবরোধের পরিকল্পনার কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই দিন ভেনেজুয়েলার 15 শীর্ষ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।